লাউড স্পিকার, স্পিকার, বাচ্চা লাউড স্পিকার, এখন দৃষ্টি আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে আজকে বিদ্যুৎ বিভ্রাট চলছে, যার কারণে নানা রকম ভোগান্তিতে আছেন নগরবাসী। এই প্রসঙ্গটি নিয়েও আজকে আমরা কথা বলবো। তার আগে আমরা আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে, আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে টানা বৃষ্টিপাতে যে জলাবদ্ধতা হয়েছিল, সেই জলাবদ্ধতার সময় এক ব্যক্তি নালায় পড়ে নিখোঁজ হয়েছেন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি, আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এরকম আরো ঘটনা চট্টগ্রামে ঘটেছে বিভিন্ন সময়। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, সেই কাজ এখনো চলমান। এটি কবে নাগাদ শেষ হবে আমরা জানি না, যেটি বলা হচ্ছে তারা দ্রুত শেষ করবেন, মেয়াদও বেড়েছে প্রকল্পের। কিন্তু এই যে পথে ঘাটে বিভিন্ন জায়গায় মৃত্যু ফাঁদ, এই ফাঁদ গুলো কিন্তু চট্টগ্রাম শহরে আছে বিভিন্ন জায়গায়। আমরা আজকে এই জলাবদ্ধতা প্রকল্প এবং এই মৃত্যু ফাঁদ গুলো নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি দেওয়া যায় নগরবাসীকে, কি বলেন নগর পরিকল্পনাবিদরা, সেটা একটু শোনার চেষ্টা করব। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। দুজনে আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন। সঙ্গে যুক্ত আছেন জনাব দেলোয়ার মজুমদার, নগর পরিকল্পনাবিদ। মজুমদার, আমাকে শুনতে পাচ্ছেন? জনাব দেলোয়ার মজুমদার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে খুব আস্তে বলেন। জি, আমার সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার শহীদুল আলম, তিনিও একজন নগর পরিকল্পনাবিদ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই দেলোয়ার মজুমদার, আপনার কাছে আসতে চাই। এটা অবশ্যই দুঃখজনক, আমরা যেটি দেখেছি সিসিটিভি ফুটেজে, একজন ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় তিনি পা ফসকে পড়ে গিয়েছিলেন, পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। এটি একটি দুর্ঘটনা যদিও, কিন্তু চট্টগ্রাম শহরে এরকম মৃত্যু ফাঁদ গোটা শহর জুড়েই। নগরে এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে, কিন্তু সেটি মেয়াদও বেড়েছে। এই ধরনের মৃত্যু ফাঁদ থেকে মুক্ত করা বা এই ধরনের নালা, উন্মুক্ত নালা, এটি তো প্রকল্প শেষ হলেও থাকবে। আর যে লাশটি খুঁজে পাওয়া যায়নি, সেটি যেটি বলা হচ্ছে যে এই নালাগুলো হচ্ছে আবর্জনায় পরিপূর্ণ, অর্থাৎ যেই কারণে পানি নামছে না, একই কারণে লাশটিও খুঁজে পাওয়া যায়নি। নগর পরিকল্পনাবিদ হিসেবে নগরের এই অবস্থা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, দেলোয়ার মজুমদার? এটি সত্যি খুব হতাশাজনক, এবং এটিকে আমরা দুর্ঘটনা বলবো না, এটিকে আমরা হত্যাকাণ্ড বলবো। কারণ যখন কোনো প্রকল্প চলে, বিশেষ করে প্রকৌশলগত প্রকল্প যখন চালু থাকে, তখন একটি স্লোগান আছে প্রকৌশল ওয়ার্কের, সেটি হলো সেফটি ফার্স্ট, মানে সর্বাগ্রে নিরাপত্তা। নিরাপত্তা কিসের? জনগণের এবং মালামালের, যন্ত্রপাতি, যানমালের নিরাপত্তা। এই নিরাপত্তাটা সর্বাগ্রে, যারা কাজ করে তাদের, যারা সেখানে হেঁটে যাবে পথচারী তাদের, যারা দর্শক তাদের, সবার যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা এখানে নিশ্চিত করতে হবে। এবং এই প্রকল্প এলাকায় যেখানে সালেম উৎসবের দুর্ঘটনাটি ঘটলো, সেই জায়গাটা কিন্তু আমাদের ড্রেনেজ প্রকল্পের কাজ চলছিল, চলমান। এবং চলমান ড্রেনেজ প্রকল্পে, এবং বৃষ্টি শুধু সেই দিন হয়নি, এই বৃষ্টিটা কিন্তু কয়েকদিন যাবতই হচ্ছিল। এবং সেই দিন খালটা যেহেতু ওপেন করে, খালের উপরে কিন্তু পারাপারের জন্য কতগুলি স্ল্যাব ছিল, সেগুলি কিন্তু কাজ করার জন্য ভেঙে ফেলা হয়েছে। তখন খালের উল্টা পারের যে দোকানগুলি, সেই দোকানগুলির সামনে 1-1.5 ফিট জায়গা ছিল, বাকিটা কিন্তু খাল। এবং বাস থেকে সালেম সাহেব নেমে যখন পার হচ্ছিলেন, তখন খালের পানির লেভেল আর 1-1.5 ফিট জায়গা যেটা ফুটপাথ ছিল, সেটাও পানির নিচে, খালও পানির নিচে। কাজেই খালের সীমানা বুঝার কোনো উপায় ছিল না। তিনি একটি পা যখন দেন, প্রথম ডান পাটি যখন দেন, তখন পড়েছে সে ফুটপাতে। বা পাটি যখন দিতে গিয়েছেন, সেটি পড়েছে খালের মধ্যে। এবং 2 লেভেলে 2টি পা পাড়ার পরে তিনি আর কিন্তু ভারসাম্য রক্ষা করতে পারেননি, তিনি পড়ে যান, হারিয়ে যান। এবং আজকে প্রায় 11 দিন তবদিন যাচ্ছে, এখন পর্যন্ত আমরা সালেহ আহমদ সাহেবকে খুঁজে পাইনি। এবং লোকচক্ষুর অন্তরালে যদি কেউ এরকম চলে যেয়ে থাকেন, তাকে আমরা হয়তো নিখোঁজ হিসেবে জানি, তিনি যে ড্রেনে সমাধি হয়ে গেছে সেটা হয়তো আমরা জানি না। এবং আমরা জানি এরকম ঘটনা আছে, আমরা শিলাব্রত বড়ুয়ার কথা জানি, শিল্পকলা একাডেমির সামনে পরে নিহত হয়েছেন। মরিয়ম বুয়ার কথা জানি, লালখান বাজারে নিহত হয়েছেন। তারাও আগে লালখান বাজারে আরো 4 জন পড়েছেন, 2 জনের লাশ পাওয়া গিয়েছিল নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে 2 দিন পরে।
হ্যাঁ, এই ধরনের ঘটনা কিন্তু অহরহ চট্টগ্রামে ঘটছে। কিছুদিন আগে চশমা হিলের একটি ট্যাক্সি পড়ে গিয়ে চালক এবং একজন নিহত হলেন, এবং সেই নিহত হওয়ার বিষয়টাও কিন্তু আপনারা জানেন। তো এই বিষয়গুলি যদি আমরা একত্র করার পর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে চরম অবহেলাজনিত কারণে এই ঘটনাগুলি ঘটছে। প্রকল্প এলাকায় যেমনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল সেইখানে সিগন্যালিং এর ব্যবস্থা করা, সেই জায়গায় ন্যূনতম একটি ফিতা টাঙিয়ে, লাল ফিতা টাঙিয়ে সংকেত দেওয়া যে এই জায়গাটি বাস গেড়ে হলেও যদি করা দরকার, ঠিকাদার কিন্তু এটার বিল পাবে, নিরাপত্তার জন্য এবং সাইন সিগন্যালের বিল কিন্তু তার পাবে, সেটা কিন্তু সেখানে করেনি। তেমনি ভাবে নগরের অন্যান্য এলাকাতেও কিছু খাল এইভাবে বিপজ্জনক ভাবে আছে, যেটি আবার সেখানে যেখানে প্রকল্পের কাজ চলছে না সেটি রক্ষণাবেক্ষণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে। কাজে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে এখন আমরা যেন আর এই ধরনের বিগত ঘটনা না ঘটে তার জন্য সমস্ত খালগুলিকে মানে পারগুলিকে নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা যেন তারা করে দেন, যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, সালেহ আহমদ সাহেবের পরিবারের মতো দুর্ভাগ্যজনক অবস্থায় যেন আর কাউকে পড়তে না হয়, সেই বিষয়টি এবং চট্টগ্রাম নগরবাসী এটা থেকে পরিত্রাণ চায় এবং আমার মনে হয় এই কাজটি করা উচিত। জি, আবার আসবো আপনার কাছে। ইঞ্জিনিয়ার শহীদুল আলম, এই প্রসঙ্গে কিছু যুক্ত করবেন কিনা? সাথে প্রশ্ন হচ্ছে যে জলাবদ্ধতা প্রকল্পের যে কাজ চলছে সেই প্রকল্পে নালাগুলোর ব্যাপারে আসলে কি বলা আছে, এগুলোর ব্যবস্থাপনা আসলে কি থাকবে? ধন্যবাদ আমি দেলোয়ার ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই। সিসিটিভি ফুটেজে হয়তো সালেহ আহমদ সাহেবের লাশটা পড়ে যাওয়াটা দেখা গিয়েছে বলে আজকে সালেহ আহমদ আলোচনা এসেছে। আমি তো বলবো যে প্রতিদিনই কোনো না কোনো মানুষ পড়ছে 41টা ওয়ার্ডে, পড়ে যাচ্ছে, পরে মারা যাচ্ছে, হয়তো মারা যাচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে সিসিটিভি ফুটেজ আসেনি। আজকে সিসিটিভি ফুটেজের কারণেই হয়তো সালেহ আহমদ সাহেব আলোচনায় ব্যক্তি, উনি মানুষের সামনে পড়েছেন, কিন্তু প্রতিদিনই 41টা ওয়ার্ডে কেউ না কেউ পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার জন্য আমরা দায়ী। কারণ হচ্ছে আমি বলি জলাবদ্ধতা প্রকল্প যেই করুক না কেন, সিডিএ করুক আর সেনাবাহিনী করুক, জলাবদ্ধতা প্রকল্প যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে প্রকৌশল বিভাগ, সেই প্রকৌশল বিভাগ তাদের তত্ত্বাবধানে ছিল, করে নাই। আরো একটা ব্যাপার আমি বলবো, চট্টগ্রামে নাগরিকদের নাগরিক সেবা দেওয়ার নিশ্চয়তা দেওয়ার জন্যই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কাউন্সিলর এবং মাননীয় মেয়র আমাদের দ্বারা নির্বাচিত, তারা আমাদের নাগরিক সেবা দিতে বদ্ধপরিকর। এখানে কে কাজ করলো কে কাজ করলো না সেটা আমাদের বিষয় না। আমাদের নাগরিক সেবার নগর পিতা হিসেবে, পিতার আবার 41 জন সন্তান আছে, তাদের দায়িত্ব আমাদের সেবা দেওয়া, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা। দেলোয়ার ভাই যে কথাটা বলছে সেটা হচ্ছে ধারাবাহিক কথা। আমি বলবো যে স্ল্যাবের যেই কাজ করো, স্ল্যাবে পানি ছিল, খাল ছিল, স্ল্যাব উঠে গেছে, নিরাপত্তাটা কে দিবে? নিরাপত্তা সিটি কর্পোরেশন এজ ওয়েল এজ কাউন্সিলররা দিবে। আর আমি প্রকৌশলী হিসাবে আমি নিজেও লজ্জিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, সেনাবাহিনীর কাজ বলেন, সব কাজের তদারকি করার জন্য প্রকৌশল বিভাগ আছে এবং প্রকৌশলীরা এটা যথাযথ দায়িত্ব পালন করে নাই। এই জন্য আমি নিজেও লজ্জিত, আমি দুঃখিত হচ্ছে। চট্টগ্রামের প্রকৌশল সমাজের আমি একজন নেতা হিসেবে, আমি প্রতিনিধি হিসেবে আমি নিজে লজ্জাবোধ করে প্রকৌশলের যথাযথ দায়িত্ব পালন করে নাই। এই জন্য একটা মৃত্যুর দায় আমাদেরকেও নিতে হবে। ধন্যবাদ। আর আপনি যেটা বলেন কি লেখা আছে, আপনি যে দ্বিতীয় প্রশ্ন ছিল, জি জি, জলাবদ্ধতা প্রকল্পের মেয়াদ এমনি কিন্তু শেষ হয়ে গেছে, ওরা আবার মেয়াদটা বৃদ্ধি করার জন্য আবার বলছে। কিন্তু মেয়াদ আজকে পত্রিকায় দেখবেন তারা যেটা বলছে, আজকে পানি উন্নয়ন বোর্ড আরেকটা প্রজেক্ট পাস করে অনুমোদনও চাইছে, টাকা ছাড়তে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী টাকাটা ছাড় দিবেন। এভাবে করতে করতে আমরা ইতিমধ্যে 20,000 কোটি টাকা পেয়ে গেছি। কিন্তু প্রকল্পের তো খোঁজ খবর আছে, নালাগুলোর কি হবে আসলে, যেগুলো এত পরিমাণ ময়লা আবর্জনা জমে আছে, সালেহ আহমেদকে খুঁজে পাওয়া গেল না, এইগুলোর আসলে কি হবে? এগুলো তো বলা হচ্ছে যে নালা, ছোট নালা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে, তারপরে খালে খোঁজা হলো, আসলে এগুলো কি হবে? জলাবদ্ধতার পুরো প্রজেক্টটাই কিন্তু সিডিএ সেনাবাহিনীর মাধ্যমে করছে। সিটি কর্পোরেশন যখন জলাবদ্ধতা শেষ হবে প্রজেক্টটা, ওরা হ্যান্ডওভার দিবে সিটি কর্পোরেশনকে। হ্যান্ডওভার দেওয়ার পর ওরা তখন দায়িত্ব নিয়ে কাজটা করবে। কিন্তু চলমান কাজগুলোর, চলমান যে নালাগুলো আছে, যে খালগুলো আছে, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো সিটি কর্পোরেশন। হ্যাঁ, জনাব দেলোয়ার মজুমদার, আমি যেটি আসলে জানতে চাচ্ছিলাম, প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর এখন যে উন্মুক্ত অবস্থাটি আছে নালার, বা মানে আচমকা পড়ে যাওয়ার যেই সুযোগটি আছে, পড়ে যাচ্ছেন মানুষজন, এটি বন্ধ হবে কিনা? আসলে ডিজাইনটা কি আছে প্রকল্পের? প্রকল্প এলাকাতে প্রকল্পটি যেভাবে আছে, রাস্তার পাশে
মানে নালার পাশে ড্রেনের পাশে রিটেনিং ওয়ালের পরে গিয়ে রাস্তা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে যানবাহন যাবে সেই যানবাহন গিয়ে এক্সকাভেটর বিশেষ করে মুভ করে খাল থেকে যেন ময়লা উঠাতে পারবে এবং দৈনন্দিন জীবনে মানুষ ওই রাস্তাগুলি ব্যবহার করবে। এভাবেই কিন্তু ডিজাইনটি করা, এবং সেই দিক থেকে মানে ড্রেনের পারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করার পরিকল্পনা কিন্তু এই প্রকল্পটিতে নেই, এবং না থাকার কারণে এই দুর্ঘটনাগুলি ঘটার সম্ভাবনা কিন্তু ভবিষ্যতেও আছে। ভবিষ্যতে এই দুর্ঘটনাটি ঘটার সম্ভাবনা আছে, এবং যেই কারণে আমার মনে হয় যে এই প্রকল্প এইভাবে যদি শেষ হয় তাহলে এই বিপজ্জনক পরিস্থিতিটা থেকে আমরা কিন্তু মুক্তি পাবো না। আবার একইভাবে এই প্রকল্পের কিছু অসম্পূর্ণতা আছে, সেই অসম্পূর্ণতা থেকে জনগণের ভোগান্তিও কিন্তু পরিপূর্ণভাবে এই প্রকল্প থেকে শেষ হবে না। তবে আমাদের অতীত পরিস্থিতির চেয়ে পরিবেশ কিছুটা উন্নত হবে, এতটুকু শুধু বলা চলে। তার চেয়ে বেশি কিছু এই প্রকল্প থেকে আমি পূর্ণাঙ্গভাবে প্রত্যাশা করি না। এখনো কি সুযোগ আছে কিনা প্রকল্পের মেয়াদ বাড়ছে? না, আমি একটা জিনিস যোগ করি, কারণ আজকে বোধহয় পত্রিকা দেখে থাকবেন জলাবদ্ধতা প্রকল্পের একটা সিডি এর পার্ট পিডি থাকে, একজন আর্মিতে পিডিও থাকে। আর্মি যিনি পিডিও উনি কিন্তু আজকে পত্রিকায় খোলা জলাবদ্ধতা বিষয়ে একটা কথা বলছে। এটা বোধহয় আমরা যারা নাগরিক বা আমরা প্রকৌশল বা ডিজাইনের সাথে যুক্ত আমাদের সবার জানা দরকার। উনি সরাসরি স্পষ্ট করে বলে দিছে যে এটা ডিজাইনগত সমস্যা আছে এবং এটা ডিপিপিতে সঠিকভাবে ডিজাইনটা করা হয় না। উনি নিজেও স্বীকার করছেন, যেহেতু উনি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, উনি কিন্তু ডিজাইনের সাথে সম্পর্কিত না, কিন্তু উনি বলছে যখন ডিপিপিটা করা হয় তখন সঠিকভাবে ডিজাইনটা করা হয় নাই। উনি আজকে অলরেডি পত্রিকার মাধ্যমে এটা বলেছেন। এটা আমাদের জানতে হবে যে আমরা ডিজাইন কিভাবে করি, পরিকল্পনা কিভাবে করি, এবং বাস্তবায়নের সাথে এত যদি ফারাক থাকে আমাদের নগরবাসীর দুর্ভোগ বোধহয় আজীবন থেকে যাবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জনাব দেলোয়ার মজুমদার, ডিজাইনে ত্রুটি আছে, যেটি সেনাবাহিনীর যিনি ইঞ্জিনিয়ার বা প্রকল্প পরিচালক যিনি সেনাবাহিনীর, তিনি বলছেন প্রকল্পের মেয়াদ বাড়ছে, এটি ডিজাইন পরিবর্তনের তার সুযোগ নাই নাকি? আমি বলি প্রকল্প পরিচালক যিনি লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী, ওনাকে আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেক্রেটারি যখন ছিলাম, কক্সবাজার যেহেতু চট্টগ্রাম কেন্দ্রের উপকেন্দ্র, সেই জায়গায় একটি প্রোগ্রাম করতে গিয়ে আমি ওনাকে দেখেছিলাম সাগরের সাথে লড়াই করছেন। তিনি মেরিন ড্রাইভকে বাঁচানোর জন্য লড়াই করছেন সাগরের সাথে। উনি একজন লড়াকু মানুষ, এবং এখন পর্যন্ত যে অগ্রগতি সেনাবাহিনীকে দেওয়ার কারণে এবং শাহ আলীকে পিডি করার জন্যই কিন্তু এতটুকু অগ্রগতিটুকু হয়েছে। উনি খুব আন্তরিক মানুষ এবং একটু স্পষ্টভাষী, এবং সেই জন্য উনি বলে দিয়েছেন যে সমস্যাগুলি চিহ্নিত করেছেন। উনি বলেছেন অনেক সমস্যা তিনি সমাধান করার জন্য উদ্যোগও নিয়েছেন, কিন্তু সমস্যা সমাধান কিন্তু ওনার হাতে নয়। উনি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, ডিজাইন কিন্তু ওনার হাতে না। এই প্রকল্পটির জন্মই কিন্তু স্বাভাবিক পন্থাতে না। ঢাকার একটি কনসাল্টিং ফার্মে এই ডিপিপিটি তৈরি করা হয়েছে বাস্তব ভৌত অবস্থার সাথে বিবেচনা না রেখে, এবং কখনো কখনো রিটেনিং ওয়াল ধরা হয়েছে খালের লেংথ ইন্টু 2, রাস্তার লেংথ ধরা হয়েছে খালের লেংথ ইন্টু 2, মানে দুই পারে আর রাস্তা করতে পারবে কিনা সেটারও কিন্তু নেই। এইভাবে কতগুলি কাজ করা হয়েছে, এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রীর নজরও কিন্তু এসেছে এই ডিপিপির সংকটগুলি, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিছু অনুশাসনও দিয়েছিলেন। সেই অনুশাসন অনুসারে তার অসঙ্গতিগুলি দূর করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালন করেন নাই, অথবা তাদের সে পালন করার যোগ্যতা নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করে দিয়েছেন এই প্রকল্পটি দেখভাল করার জন্য, যাতে অসঙ্গতিগুলি দূর করে চট্টগ্রামবাসীকে এই দুরবস্থা থেকে রক্ষা করতে পারে। দুর্ভাগ্যজনক, আমাদের বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী কয়েকদিন আগে বললেন তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর এতদিন পর্যন্ত উনি জানেনই না যে একটি কমিটি আছে, সেই কমিটির প্রধান তিনি। মানে আমলারা ওনাকে জানাইনি। মন্ত্রী তো নতুন আসবেন, নতুন আসার পর ওনাকে জানাতে হবে না যে ওনার কি কি রেসপন্সিবিলিটি আছে, এটা ওনাকে জানানোই হয়নি। এই হচ্ছে আমাদের দেশের প্রশাসন ব্যবস্থা, যার কারণে আমাদের সংকটগুলি দূরীভূত হয় না, এবং সংকট নিয়ে প্রকল্প শুরু হয়, তখন প্রকল্প শেষ করার জন্য সংকট ধামাচাপা দিয়ে প্রকল্প শেষ করা হয়, এবং এই প্রকল্পটিও ধামাচাপা দিয়ে শেষ করা হবে। সবগুলি ডাইভারশন ক্যানেল, সেকেন্ডারি ড্রেন, প্রাইমারি ড্রেন যেগুলি করা আছে সবগুলি অ্যাড্রেস করা হয়নি। 110টা ড্রেন ছিল, তারপরে 70টা ড্রেন, তারপরে 56টা ড্রেন, আর এই প্রজেক্টে অ্যাড্রেস করা হয়েছে মাত্র 36 ড্রেন। সব তো সেখানে নেই, এবং রেগুলেটর গুলি মেনটেন্স করে এখন কাজগুলি করা হচ্ছে, তার কোনো বেনিফিট জনগণ পাচ্ছে না, কারণ যেহেতু সামনের দিকে ফ্লো যাচ্ছে না,
তাইলে পেছন দিকে যতটুকু কাজ করেছে সেখানে আবর্জনা জমে যাচ্ছে, স্তূপীকৃত আবর্জনা জমছে, যেহেতু গতিটা থাকে না, না থাকার কারণে এই যে আমাদের সালেম সাহেবরা কোন ময়লার নিচে লুকিয়ে গেছেন, আমরা তাকে খুঁজে পাচ্ছি না, তার পরিবারে দীর্ঘ কতদিন বেঁচে থাকবে আমি জানি না, তারা জীবিত মানুষটিতে পাচ্ছেই না, নিজের পক্ষে তার লাশটিও পাচ্ছে না। এইটা হচ্ছে আমি মনে করি একান্ত দায়িত্বহীনতা। হ্যাঁ, তবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমানে যিনি চেয়ারম্যান তিনি অত্যন্ত আন্তরিক, আমাদের মাননীয় মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিক, এবং তাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো, ওনারা পারস্পরিকভাবে কাজ করার চেষ্টা করছেন। কিন্তু সিডিএর একটা কৌশলগত চেষ্টা করছে যে যেখানে যেখানে তারা একটু কাজ করেছে এটা সিটি কর্পোরেশনকে দিয়ে দেবে। তো সিটি কর্পোরেশন কিভাবে মেনটেন করবে? সে তো একজনের প্রকল্প এলাকাতে আরেকটি প্রতিষ্ঠান ব্যয় করলে তিনি অডিট অবজেকশনে পড়বেন, তার সামর্থ্য নেই। একটি প্রকল্প এলাকাতে এক সংস্থার প্রকল্প এলাকাতে আরেক সংস্থা ব্যয় করতে পারে না। সিটি কর্পোরেশন সেখানে অর্থ সংস্থান করতেই করবে। আর যদি সিটি সংস্থান নিজস্ব আয় থেকে এটা ব্যয় করার পরে দেখা যাবে যেহেতু ফ্লো নাই, পরিষ্কার করবেন, 2 দিন পরে আবার একই সমান ভরাট হয়ে যাবে, কারণ গতি না থাকলে তো সেডিমেন্টেশন হবেই। এবং এই প্রবলেমটিতে আমরা পড়ে গেছি, এবং ভবিষ্যতে এই রেগুলেটরগুলি হওয়ার পরে এবং স্লুইস গেটগুলি হওয়ার পরে অনেকগুলি মেকানিক্যাল মেইনটেনেন্সের দরকার হবে, তার জন্য ইকুইপমেন্ট দরকার হবে, এবং মানে এই মেকানিক্যাল লোকবল দরকার হবে, লোকবল প্রস্তুত করতে ট্রেনিং লাগবে। এইটার জন্য প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত নাই, এবং সেই ম্যান পাওয়ার রিক্রুট করা কিংবা সেই যন্ত্রপাতি প্রকিউর করা তার কোনো উদ্যোগ নেই। না থাকার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকারাচ্ছন্ন। একটি ম্যানুয়াল তৈরি করতে হবে, ম্যানুয়ালটি তৈরি করে তার মধ্যে অ্যাসাইন থাকতে হবে কি ম্যান পাওয়ার থাকবে, কি ইকুইপমেন্ট থাকবে, কোন সময় কি কাজটি করবে, কোন পরিস্থিতিতে কি কাজ করবে, এই ম্যানুয়ালের মধ্যে সবগুলি লিপিবদ্ধ থাকতে হবে। এবং সেটা হ্যান্ডওভারের আগে 2-4 বার ড্রিল দিয়ে দেখতে হবে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল কাজটি সেভাবে পরিকল্পনাটি হচ্ছে কিনা, সমস্ত ইকুইপমেন্ট গুলি প্রপারলি সাড়া দিচ্ছে কিনা, এবং অপারেটর ইকুইপমেন্ট চালাতে পারছে কিনা, ইকুইপমেন্ট চালাতে গিয়ে তার যে ফুয়েল লাগবে ফুয়েলের বাজেট আছে কিনা, ম্যান পাওয়ারের বাজেট আছে কিনা, পরিচালন খরচ আছে কিনা, এই সমস্ত জিনিসগুলি বিবেচনায় যদি নিতে না পারে একটা ম্যানুয়ালের মাধ্যমে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের অন্ধকার। সংকটগুলো থাকবে, এখনই করা উচিত যেটা আপনি বলছেন। ইঞ্জিনিয়ার শহীদুল আলম, এই যে সংকটগুলোর কথা বলছেন দেলোয়ার মজুমদার, এগুলো এখন না ভাবলে তো সংকটে পড়তেই হবে। মানুষজন কিন্তু নালায় বা ড্রেনে ময়লা কিন্তু ফেলেই যাচ্ছে। এত সুন্দর করে সবকিছু করার পর ওই অভ্যাস যদি পরিবর্তন না করা যায়, সেটিও তো একটি সংকট। জি, ধন্যবাদ। না, পুরোপুরি মানুষকে আপনি যদি সঠিক পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে না পারেন, শুধুমাত্র মানুষকে দোষ দিও লাভ নেই। কারণ মানুষ চিন্তা করছে আমি সহজ পন্থায় ব্যবস্থা করব, আমি ডাস্টবিনেই পরিষ্কার হচ্ছে না, আমি নালায় ফেলি, আবার নালাও পরিষ্কার হচ্ছে না, কোথায় ফেলবো, এই ধরনের একটা ব্যবস্থা। আমি আপনাকে আরেকটা বিষয় বলতে চাই। চট্টগ্রামের এই যে দেলোয়ার ভাই বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সঠিকভাবে পাচ্ছে না, এক এক মন্ত্রীও জানছে না, কিন্তু বিষয় হচ্ছে যে সে জানানোটা যাদের দায়িত্ব তারাও কিন্তু সঠিক দায়িত্ব পালন, আমরা যার যার জায়গা থেকে দায়িত্বগুলো আসলে পালন করতেছি না, আমরা জনগণও পালন করতেছি না। সিডি বলেন, সিটি কর্পোরেশন, আজকে আবার পানি উন্নয়ন বোর্ডের কিছু বক্তব্য আসছে, তারাও আবার বাজেট কত হাজার কোটি টাকার বাজেট দিয়ে আবার ডিপিপি করছে, অর্থাৎ আগে ছিল 20,000, এখন আরো 6,000 26,000। আমাদের দুর্ভোগ থেকেই থাকবে। আমাদের আরেকটা মৌলিক সমস্যা হচ্ছে আমাদের চট্টগ্রামের যারা নেতৃস্থানীয় আছে, যেসব প্রতিষ্ঠানের প্রধান আছে, এক একজনের দোষারোপ করে। সিটি কর্পোরেশন সিডিএকে, সিটি কর্পোরেশন অথবা ওয়াসাকে, এই বড় বড় সংস্থাগুলো একজনের দোষারোপ, আবার সিআরবিও তার সাথে মানে সিটি রেলও যুক্ত হয়েছে। আমরা শুধু দোষারোপের রাজনীতি করি, আমরা কিন্তু এর থেকে বেরিয়ে হওয়ার পথ আমরা নিজেরাও খুঁজে বের করছি না এবং খোঁজার চেষ্টাও করছি না। আমরা দোষারোপের রাজনীতি করে জাতীয় রাজনীতির নেতা হতে চাই। আমরা চট্টগ্রামে কোনো না কোনো একটা গ্যাঞ্জাম করে লাইমলাইটে আসতে চাই, কিন্তু আমরা সমস্যা উত্তরণের জন্য আমরা কেউ চেষ্টা করতেছি না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। গত 29 তারিখে মাননীয় পরিকল্পনা মন্ত্রী চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন, আমিও তাদের সাথে গেলাম, অনেক কিছু নিয়ে জানতে চাইলেন। পরে আবার আমাকে বললেন যে আপনি এককভাবে ইঞ্জিনিয়ার সেক্রেটারি হিসেবে আমাকে কিছু জিনিস তথ্য ধরেন। দেলোয়ারের সাথে আমি একমত, আসলে অনেক মন্ত্রীরা অনেক তথ্য জানিয়ে না। তা আমি বললাম যে আপনি চট্টগ্রামের ডিসি ছিলেন, আপনি হয়তো চেষ্টা করলে কিছু তথ্য আপনি নিজেও পারবেন। তো উনি স্বীকার করলেন যা আসল কথা হলো তথ্যগত সমস্যার কারণে অনেক সমস্যার সমাধান আমরা করতে পারতেছি না। আমি ভাববো একরকম, দেলোয়ার ভাই ভাববে একরকম, আপনি ভাববে একরকম, নগর পরিকল্পনাবিদ বা নগর যারা নেতৃস্থানে তারা ভাববে আরেক রকম। এই ভাবনা ভাবনিতে আমাদের আসলে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। আমরা দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা আসলে সঠিক পন্থায় যদি আগাতে পারতাম, সঠিক তথ্যটা যদি উপস্থাপন করতে পারতাম, অনেক আগে এই চট্টগ্রাম শহরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেত। আমরা বিশ্বাস করি। 1 মিনিট আছে, আপনি যুক্ত করেন। আচ্ছা, 1 মিনিটে যদি বলতে হয় শুধু এটাই বলবো যে আমাদের সংবিধানে এই সমস্যাটির সমাধান উল্লেখ আছে।
আমাদের সংবিধানে সেটি আছে। আমাদের সংবিধানে স্থানীয় সরকারকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ আমরা স্থানীয় সরকারের গুরুত্বটাকে অবহেলা করছি এবং স্থানীয় সরকারের গুরুত্ব অবহেলা করার কারণে স্থানীয় সরকারগুলির উপরে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিকতা আমরা চাপিয়ে দিচ্ছি। আমরা জনগণের ভোটে নির্বাচিত মেয়রকে যদি আমাদের সমস্ত সেবা সংস্থাগুলির দায়িত্ব দিয়ে দেই, সমস্ত সেবা সংস্থাগুলি যদি ওনার কাছে জবাবদিহি করে, জনগণের প্রতিনিধির কাছে দায়বদ্ধ থাকে এবং সেই ধরনের ক্ষমতা যদি ওনাকে দেওয়া হয়, অনেক উন্নত সিটিতে কিন্তু পুলিশও কিন্তু মেয়রের অধীনে থাকে। উন্নত সিটিগুলিতে ট্যাক্স আহরণের ক্ষমতা মেয়রের থাকে। যেটা বারবার আপনারা বলছেন যে এক ছাতার নিচে নিয়ে আসা, অর্থাৎ মেয়রের অধীনে করা, জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রতিনিধি তার কাছে দায়িত্ব দেয়া, এটিতে হয়তো সমাধান হতে পারে। একজনের কাছে সব খোঁজ খবর থাকলেও দ্রুত সমস্যার সমাধান হবে। আজকের আয়োজন এখানে শেষ করছি। দুজন অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলার জন্য। দর্শক, আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামীকাল বিকেল থেকে অন্য কোনো বিষয়ে কথা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।